রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হতে যাচ্ছে, স্থগিত হচ্ছে যতদূর সম্ভব। কি কারণে স্থগিত হচ্ছে? সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে একটি রিট জারি করা হয়েছে। হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। কেন রিট করেছেন? তার আগে বলি যে এই রিটে কাকে বিবাদী করা হয়েছে? বিবাদী করা হয়েছে আইন সচিব ও মন্ত্রী পরিষদ সচিবকে। বিদ্যমান আইনে রাষ্ট্রপতি নির্বাচনটা আমার কাছে এক ধরনের প্রতারণা প্রহসন মনে হচ্ছে। কারণ কি জানেন, যে নির্বাচনটার কথা আপনি বলছেন সেই নির্বাচনটা মূলত নির্বাচন নয়, এটা একটি সিলেকশন। 70 নং অনুচ্ছেদ আমাকে বলে দিচ্ছে যে আমার পার্টির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য আমাকে তাকেই ভোট দিতে হবে। এর বাহিরে আমি কোনো মত প্রকাশ করতে পারবো না। আজকে চিফ হুইপ বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল। ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাইছেন, পাঠায়া এখন এরা এই তাল বাহানা শুরু করছে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলে অবগত আছেন যে 20 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু হঠাৎ করে আজকে শুনতে পারলাম যে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হতে পারে। কেন, কী কারণে সেটি জানার চেষ্টা করব কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ থেকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গুঞ্জন উঠেছে সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে অনেক ধরনের পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তারই প্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচনের সময়টা পিছানো হতে পারে, স্থগিত করা হতে পারে 20 তারিখের রাষ্ট্রপতি নির্বাচনটা। সত্যিকার অর্থে কি রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হতে যাচ্ছে? 20 তারিখে কি রাষ্ট্রপতি নির্বাচন হবে না? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ সূত্রে জানার চেষ্টা করব পুরো বিষয়টি, এবং আপনারা জানাবেন আপনারা কাকে রাষ্ট্রপতির চেয়ারে দেখতে চান, আসলে কাকে যোগ্য মনে করেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। যোগ্য ব্যক্তির নামটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা আপনাদের অভিব্যক্তি মতে কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না পারি আমরা দেখে আসি সত্যিকার অর্থে কি 20 তারিখে 20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হচ্ছে, নাকি এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য, গুজব, সেটি জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আমাদের। দর্শক আসসালামু আলাইকুম। এখন কোনো আলোচনা পর্যালোচনা না, জাস্ট একটা মেসেজ নিয়ে, আর সেটি হলো যে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হতে যাচ্ছে, স্থগিত হচ্ছে যতদূর সম্ভব। কি কারণে স্থগিত হচ্ছে? সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে একটি রিট জারি করা হয়েছে। হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। কেন রিট করেছেন? তার আগে বলি যে এই রিটে কাকে বিবাদী করা হয়েছে? বিবাদী করা হয়েছে আইন সচিব ও মন্ত্রী পরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। এবার কেন এদেরকে বিবাদী করে এডিট করা হয়েছে? কারণ 70 অনুচ্ছেদে আছে যে যদি কোনো ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে কাউকে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এটি কিন্তু অগণতান্ত্রিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। অগণতান্ত্রিক কেমন? যেমন ধরেন এখন এই মুহূর্তে সরকার দলীয় এবং বিরোধী দলীয় পক্ষ থেকে 2 জন রাষ্ট্রপতিকে প্রার্থী দেওয়া হচ্ছে। এখন দেখা গেল যে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হচ্ছে, এখন দেখা গেল যে যে কেউ যে কাউকে ভোট দিতে পারবে। বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে হচ্ছে কি যে সরকার দলীয় কোনো সংসদ সদস্য যদি বিরোধী দলীয় রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল। আবার বিরোধী দলীয় কোনো সংসদ সদস্য যদি তাদের দলের সিদ্ধান্তের বাইরে বর্তমানে যে সরকার দলীয় রাষ্ট্রপতি প্রার্থীকে যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল। এটা কিন্তু একটা অগণতান্ত্রিক। এখানে কিন্তু তাহলে কোনো মতের স্বাধীনতা থাকলো না, মতের মূল্যায়ন থাকলো না, তাই না? কারণ সরকার দলের থেকে দাঁড়াচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবার বিরোধী দল থেকে দাঁড়াচ্ছেন হলো বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। এখন দেখা গেল যে এখানে যদি ভোটাভুটি হয়, যদি প্রকৃত ভোটই হয়, তাহলে যে কেউ যে কাউকে ভোট দিতে পারে, এটাই হওয়া উচিত। আর যদি সেই স্বাধীনতা না থাকে তাহলে তো ভোটের প্রয়োজন নেই। সরকার দলীয় যারা আছেন তারা তো সাধারণত সংসদ সদস্যের সংখ্যা তাদের বেশি, তারা সরাসরি একজনকে বসাই দিতে পারে। তাহলে ভোটের খেলা কেন? এটা তো ভোট হয় না। যে দলের থেকে যে সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, তাহলে তো গণতন্ত্র চর্চা হলো না, তাই না? যদি কেউ এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেয়, দেখা গেল যে সরকার দলের থেকে
কোন সংসদ সদস্য যদি বিরোধী দলের এই থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে ডক্টর বীর বিক্রম কর্নেল অলি আহমেদকে, তাকে যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য বাতিল। এটা তো হলো না কোনো, এটা গণতন্ত্র চর্চা হলো না, এটা অসাংবিধানিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে এই রুল নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করার আদেশ আসতে পারে। এখন যদি নির্বাচন হলো 20 তারিখে, 20 তারিখের আগে যদি এই মামলা নিষ্পত্তি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ নির্বাচন হচ্ছে। আর যদি 20 তারিখের আগে যদি এই রুলের নিষ্পত্তি না হয় তাহলে যতদিন নিষ্পত্তি হতে সময় লাগবে ততদিন পর্যন্ত এই নির্বাচন স্থগিত। দর্শক, কোনটা করলে ভালো হয়? 70 অনুচ্ছেদকে সংশোধন করাটা ভালো হবে, নাকি যে অবস্থা আছে এই অবস্থায় নির্বাচনটা দেওয়া ভালো হবে? আপনার মতামত জানান। বিদ্যমান আইনে রাষ্ট্রপতি নির্বাচনটা আমার কাছে এক ধরনের প্রতারণা, প্রহসন মনে হচ্ছে। কারণ কি জানেন, যে নির্বাচনটার কথা আপনি বলছেন সেই নির্বাচনটা মূলত নির্বাচন নয়, এটা একটি সিলেকশন। 70 নং অনুচ্ছেদ আমাকে বলে দিচ্ছে যে আমার পার্টির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য আমাকে তাকেই ভোট দিতে হবে। এর বাহিরে আমি কোনো মত প্রকাশ করতে পারবো না। যদি মত প্রকাশ করি তাহলে আমার এমপি গিরি আর থাকবে না। তাহলে তো আমার এই নির্বাচনটার আদৌ প্রয়োজন নেই। শুধু শুধু নির্বাচন কমিশন ব্যস্ত হবে, ফটোকপি করবে, ভোটার তালিকা করবে, আবার ব্যালট পেপার করবে, আবার নির্বাচন কমিশনার সাহেব কষ্ট করে সংসদ ভবনের ভিতরে যাবেন, 20 তারিখে নির্বাচনের বিশাল আয়োজন করবেন এবং কোটি কোটি টাকা এখানে নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এই টাকাগুলো শুধু নষ্ট হবে শুধুমাত্র আপনার একটা সিলেকশনকে জায়েজ করার জন্য। তাহলে এটাই হচ্ছে এক ধরনের প্রতারণা এবং প্রহসন। আমি সেজন্য বলছি 70 নম্বর অনুচ্ছেদ কিন্তু গত 6 মাস আগ থেকে সরকার চাইলে পরিবর্তন করতে পারত সংস্কারের অংশ হিসেবে, যেটা আমরা বিগত দিনে চেয়েছি। সে সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে এমন যে এই ধরনের ভোটে প্রার্থী যদি কেউ হয়, সেই প্রার্থী সরকার দলীয় হোক, বিরোধী দল হোক কিংবা তৃতীয় পক্ষ হোক, যে কোনো সংসদ সদস্য যে কারো ক্ষেত্রে মত প্রকাশ করবে তাতে তার দলীয় পদ যাবে না, মানে এমপি গিরি যাবে না। এই এমপিত্ব যাবে না, এইটা যখন থাকবে তখন অ্যাটলিস্ট মনে হবে যে রাষ্ট্রপতি তাহলে যে কেউ যে কোনো ব্যক্তিকে চয়েস করার সুযোগ আছে। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, কে হবে কে হবে না এটা আমরা অনিশ্চিত থাকবো। তখন আপনার এই ব্যালট পেপারের মূল্য আছে। আর এখন কি হচ্ছে, এখন যে নির্বাচন কমিশন তিনিও বলে দিচ্ছেন নির্বাচন হবে 20 তারিখ, আবার তিনিই বলে দিচ্ছেন সংসদের এই সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির ভোট এতটা, 11 দলের ভোট এতটা, এই প্রার্থী এতগুলো ভোট পাবেন, ওই প্রার্থী এতগুলো ভোট পাবেন। বিএনপির পক্ষ থেকে যে লোক নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীর ফরম তুলছেন তারাও বক্তব্য দিয়ে বলছেন যে এটা একটা প্রসেস, এটা একটা গণতান্ত্রিক ধারা রক্ষার্থে আমরা এই কাজ করছি, কিন্তু আমাদের এই দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না সংবিধানের নিয়ম অনুযায়ী, অতএব আমরাই রাষ্ট্রপতি। আবার 11 দল মনে করছে যে আমরা যে প্রার্থী কর্নেল অলি আহমেদ সাহেবকে দিয়েছি সেই ব্যক্তি সর্বোচ্চ এই যে তাদের যে কয়জন নির্বাচিত হয়েছে মহিলা এমপি সহ ওই কয়টা ভোটই পাবে, এর বাহিরেও পাবে না, তারপরেও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি কারণ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমি খুঁজে পাচ্ছি না গণতন্ত্রের পথটা কোন জায়গায়। মানে অফিসিয়ালি ডিক্লারেশন দিয়ে আমি একটি ফ্যাসিবাদী তন্ত্র সিস্টেমে নির্বাচন পদ্ধতি করছি, আর আমরা আমাদের প্রত্যেকেরই স্বীকার করতে হচ্ছে আমরা উন্নত মানের গণতন্ত্রের দিকে যাচ্ছি। তার মানে এটা এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই হচ্ছে না। আর যদি এর চাইতে আমি মনে করি সংবিধানের যদি মনে করেন যে নির্বাচন পদ্ধতিতে আপনাদের থাকলে দলীয় প্রেসিডেন্ট নির্বাচিত হবে না, এরকম ভয় যদি থাকে তাহলে সংশোধন করে এটা করতে পারেন যে যারা সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করবে তারাই তাদের মতো করে দলীয় ওই যে প্রধানমন্ত্রী থাকবেন, উনি ওনার ইন্টারনাল সিদ্ধান্ত নিয়ে যাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবেন তিনিই প্রেসিডেন্ট হবেন। শেষ। বাংলাদেশের মন্ত্রী পরিষদ গঠিত হয়, সব গঠিত হয়, উনি ওনার মতো করে যাকে খুশি তাকে দিয়ে দিবে, তাহলে আর এই জনগণের টাকাটা অন্তত খরচ হবে না। কিন্তু আমি এটা চাই না যে পদ্ধতিতে এখন নির্বাচন হচ্ছে এই নির্বাচনটাকে আপনারা নির্বাচনের নাম দিবেন, আবার নির্বাচনের নাম দিয়ে সেই জায়গায় যে ব্যক্তি হওয়ার সেই হয়ে যাবে। এটা আসলে কোনো জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়, বরং উন্নত মানের একটি প্রতারণা, যেটা রাষ্ট্রের সমস্ত সিস্টেম ইনভলভ থাকে, যেখানে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সরকারি দল থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সবাই জানে ওই ব্যক্তি নির্বাচিত হবে, তারপরেও আমাকে বলতে হবে 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এটা কি প্রতারণা নয়? সে কারণে আমার এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যক্তিগত কোনো আগ্রহ নেই, হারিয়ে ফেলেছি। তবে এটা সত্য, রাষ্ট্রপতি বিএনপির পক্ষ থেকে যেই আসবেন তিনি তো আসবেনই, আমি তার প্রতি শুভকামনা জানাই। 11 দল নির্বাচনে অংশগ্রহণ করছে তার জন্য শুভকামনা জানাই। তবে সবার আইন অনুযায়ী তো আমি জানি যে রাষ্ট্রপতি হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই জানা সত্যটা জেনেই আবার আমাদেরকে ভোট দিতেও যেতে হবে, এটাই হচ্ছে জাতির সাথে প্রতারণা, আর কিছুই নয়। শুভকামনা রইল মহামান্য আপকামিং রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির প্রতি, যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। শুভকামনা রইল নির্বাচনে অংশগ্রহণকারী 11 দলের প্রার্থী জনাব কর্নেল অলি আহমেদ সাহেবের প্রতি। তবে ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, আমাদের আইনগুলো যাতে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা প্রহসন না হয়, সেরকম আইন হয় এবং সেই পদ্ধতিতে আগামী রাষ্ট্রপতি নির্বাচন হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা ইন্টারেস্টিং কাহিনী কই। আজকে চিফ হুইপ বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল। এই সমস্ত মানে নট ব্যাক ডেটেড, এগুলো মার্কেট আউট, মানে এক্সপায়ার ডেট আউট ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাইছেন। পাঠায়া এখন এরা এই তাল বাহানা শুরু করছে। তোরা গাড়ি দিতে চাইতেছিলাম না, তোর বয়স অনেক বেশি, তোর গাড়ি দিতে চাইতেছিলাম না, কিন্তু গাড়ি না দিলে তোরা শুনবি না। এই প্রতি মিনিট সংসদে জনগণের কত টাকা খরচ হয় জানোস? 1,72,000 টাকা জনগণের টাকা, তোর বাপের পকেটের টাকা। এই টাকা খরচ করে তোমরা সংসদে যায়া নির্বাচন খেলবা, প্রেসিডেন্ট নির্বাচন খেলবা, অথচ তোমার দলের বাইরে কাউরে ভোট দেওয়া যাবে না। তাইলে ওই সবার সঙ্গে ইলেকশনের দরকারটা কি? কোয়াতে তোকে আনতে যেটা হইব সেটা প্রেসিডেন্ট, তোকে তো আসন 222টা, তাইলে ইলেকশন নামক এই তামাশা মানুষ আমি পরে যাবি। এখন পর্যন্ত ন্যূনতম ঘুষ হয় না এগুলা, যে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি ভোট দেয় সংসদ সদস্য পদ বাতিল। কে দল জাগিব তাই মানতে হইব? তাহলে তোর মতো হওয়ার দরকার কি, এমপি হওয়ার দরকার কি? তোর যদি এতটুকু কমন সেন্স না থাকে যে আমি দল যদি আমারে কয় যে একটা অপরাধ করতে, আমি যদি অপরাধ না করি আমার এমপি হওয়ার দরকার কি? তোরা ওই এলাকার জনগণ তো তার প্রতিনিধি বানাইছে কি করতে? তোর দলের চামচামি ভালো কথা কইলে তোরা শুনবে না। তোর বয়স আমার বাপের থেকে বেশি, কিন্তু তোর সাথে ভালো ব্যবহার করলে তোরা শুনবি না। তো তোর ন্যূনতম কমন সেন্স নাই। দলীয় বিষয়ের বাইরে পদ দিলে বাতিল, মানে সংসদ সদস্য পদ বাতিল। সরকার কি তাহলে প্রেসিডেন্ট ইলেকশনের কোয়াতে জয় প্রেসিডেন্ট? এই জনগণের এত লাখ লাখ টাকা খরচ করে বানাইছে সংসদ, আবার চিফ হুইপ তোমার করে সংসদে কারেন্ট নাই, 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা কারেন্ট থাকতেছে না। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি যদি এমপি থেকে থাকেন তাহলে ওই আসনটা শূন্য ঘোষণা করতে হবে। ওই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এমপিদের মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হয়। নির্বাচন মানে কি? আপনার অপশন থাকতে হবে, কাকে ভোট দিবেন কাকে ভোট দেবেন না। যদিও 70 অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রস করতে পারেন না, অর্থাৎ দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করতে পারেন না। যদি দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করেন তাহলে তার সংসদ সদস্য পদেই থাকেন। এইভাবে হিসাব করলে যে দল যেবার নমিনেশন দিচ্ছেন সেই দলের লোকেরা তাকেই ভোট প্রদান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্যই আপনারা দেখবেন জুলাই চার্টারে 70 অনুচ্ছেদকে পরিবর্তন করে সংসদ সদস্যদেরকে একটি স্বাধীনতা দেওয়ার প্রশ্ন এসেছিল, অর্থাৎ সংসদ সদস্যরা চাইলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এইটাই ছিল জুলাই সনদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়িত হয় নাই। এই জন্য আমার মনে হয় দিস ইজ এ গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। কে পাশ করবে কে ফেল করবে যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে জানা যায়, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু একটা নির্বাচন, সুতরাং এখানে একটা মিনিমাম প্রতিযোগিতা থাকা উচিত। দেয়ারফর এই প্রসেসটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে। 70 অনুচ্ছেদ তো সবসময় সংসদে থাকবে না, সংবিধানে থাকবে না। 70 অনুচ্ছেদ এখন আছে। যে সংবিধান প্রণয়ন করে সংস্কার করার প্ল্যান করা হচ্ছে সেখানে কিন্তু 70 অনুচ্ছেদের এই বিধানটা থাকছে না, অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই বিধান থাকবে না। দিস ইজ এ বিগিনিং অফ সামথিং গুড। Let it be done with the process of the constitutional journey. এবং তাতে 48 অনুচ্ছেদ 49 অনুচ্ছেদ ফলো করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এতে দেশে একটি নতুন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। এখনো পর্যন্ত যাদের সংসদ সদস্য পদ বহাল আছে সকলেই ভোটার তালিকায় নাম আছে। আপনি দেখবেন ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এই ভোটার তালিকা অনুযায়ী যিনি পদত্যাগ করেন নাই কিংবা যার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় নাই, ইনক্লুডিং নারী সদস্য, সকলেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি যদি এমপি থেকে থাকেন তাহলে ওই আসনটা শূন্য ঘোষণা করতে হবে। ওই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এমপিদের মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এটাই এখনকার সংবিধান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তো আমি চরমভাবে বিরক্ত একটা ইস্যুতে। আমরা জানি যে বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, তাহলে এই ধরনের মানে কার্যক্রমটাই তো থাকার চাইতে না থাকা ভালো ছিল। দেখেন এই সরকার 6 মাস প্রায় হয়ে যাচ্ছে, 6 মাসের মধ্যে 70 নম্বর অনুচ্ছেদটাকে যদি আজকের সংস্কারের অংশ হিসেবে, যেটা আমাদের দেশবাসীর দাবি ছিল যে যে কোনো ইস্যুতে সংসদ সদস্যরা ভোট প্রদান করতে পারবে এবং সেই ভোটটা সরকারের পক্ষে না গেলেও তার সংসদ সদস্য পদ যাবে না, এটা ছিল একটা সংস্কার।
সেই সংস্কারটা আজকে হলে রাষ্ট্রপতি পদে বিরোধী দল এবং সরকারি দলের প্রার্থী যেই থাকুক কিংবা থার্ড পার্টি কেউ থাকতো, যে কোনো সংসদ সদস্য যে কাউকে ভোট দিতে পারতো, আমরা ওইটাকে রিয়েল ভোট মনে করতাম। তার মানে কম্পিটিশন হয়েছে, যে পাশ করেছে। এমন হতে পারতো বিএনপির প্রার্থীকে বিএনপির সংসদ সদস্য ভোট না দিয়ে 11 দলের কোনো প্রার্থীকে দিয়ে দিতে পারতো, তার মৌলিক মূল্যবোধের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে। কিন্তু আজকে তো স্পষ্ট বলেই দেয়া হচ্ছে যে যার পার্টির প্রার্থীকে আপনি ভোট দিবেন, তাকে যদি ভোট না দেন তাহলে আপনার কি মানে এমপিত্বই থাকবে না। তার ওয়ার ইজ ইউর মানে রিফরমেশন, ওয়ার ইজ সংস্কার? সংস্কার তো আর হলো না। এখন তার মানে কি দাঁড়ালো? আমরা নিশ্চিত যে এখানে ওই যে ফটোকপি করবে, রাষ্ট্রপতির নামে ব্যালট পেপার করবে, কিংবা ভোটের জন্য যে ওই দিন চাটা খাবেন, এইটাই তো সম্পূর্ণ অপচয়। কারণ আমরা জানি যে বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন। তাহলে এই ধরনের মানে কার্যক্রমটাই তো থাকার চাইতে না থাকা ভালো ছিল। এখন জামাত সহ যারা জোট, তারা হয়তো মন্দের ভালো অপশন নিয়ে চিন্তা করেছে যে রাষ্ট্রপতি পদে অ্যাটলিস্ট গণতন্ত্রের স্বার্থে আমাদের ইলেকশনে থাকা উচিত। এবং আপনি হয়তো জানেন প্রায় 30 বছরের অধিক সময় রাষ্ট্রপতি পদে বিরোধী দলের কোনো প্রার্থী ছিল না। এই প্রথম জামাত ইসলাম মানে নতুন করে তারা তাদের প্রার্থী দিয়েছে কর্নেল অলি সাহেবকে, এবং বিএনপির প্রার্থী আমি এখনো পাইনি। তবে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমাদের মানে বর্তমান যে দায়িত্বে আছেন আমাদের মেজর হাফিজ সাহেব, অথবা যে কোনো ব্যক্তি হতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারে। এই যে প্রার্থীরা তারা হচ্ছে, এটা ভালো হতো যদি 70 অনুচ্ছেদের জায়গাটা সংস্কার করে তারপরে একটি নির্বাচন পদ্ধতি হতো। এবং সে কারণেই আমরা বারবার সংস্কারের কথা বলি। আমরা সংস্কারগুলো কি চাই আপা? আমি আপনাকে একটা কথা বলি, 6 মাস হয়েছে এই সরকার একটা পয়েন্ট দেখাতে পারবে না যেটা জুলাইয়ের চেতনায় ছিল সেটা বাস্তবায়ন করেছে। একটা পারবে না। শুধু টি শার্ট পরিবর্তনের রাজনীতি দেখাতে পারবে, হয়তো ভালো ব্যবহার করতেছে কয়েকজনের সাথে, প্রাইম মিনিস্টার ভালো ব্যবহার করতে পারবে, হয়তো আমতারেক কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে তাকে দেখলে একটা সালাম দিয়েছে সেটা ভালো ব্যবহার করতে পারবে, হয়তো রাশেদ খান একদম চাটাচাটি করতেছে তার একটা পদ দিতেছে, এই মানে বিরোধী মতের মানুষটাও আমাকে চাচ্ছে আমি একটা পদ দিলাম, এই ভালো ব্যবহার। কিন্তু সংস্কার বলতে যেটা বুঝায় বাংলাদেশে, সংস্কার মানে হচ্ছে আমার জুলাই চার্টারের ভিত্তিতে দেশটা চলবে। আমার এই যে নতুন রিফাত সাহেব যেটা করেছিলেন, আমাদের এই যে বিচার বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন হয়ে আলাদা সচিবালয় ছিল, তাদের জন্য আলাদা নিয়োগ ছিল, তাদেরকে বিএনপি এসে উঠিয়ে ফেললো। তার মানে সেখানে সংস্কার নাই। অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি নিয়ে সংস্কার নাই। আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্যের সংস্কার নাই। প্রধানমন্ত্রী যে থাকবে তিনি দলের প্রধান থাকবে না, সেই সংস্কার নাই। পিআর পদ্ধতির আলোকে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে সে সংস্কার নাই। তো হলোটা কি? গত 6 মাসে আমাদের সংস্কারের কিচ্ছু নাই। উল্টো তেলের দাম বেড়েছে, গ্যাস বন্ধ, লাইট বন্ধ, বিভিন্ন জায়গায় আবার মানে আপনার মন্ত্রী বলতেছে এগুলা কিছুই না, মাঝে মাঝে একটু তার কেটে যায়, পড়ে যায়, ওগুলা করতে একটু সময় লাগে, তাই বিদ্যুৎ থাকে। ঘুরে ফিরে কি পুরনো চিত্র এবং বস্তা পচা রাজনীতিটার দিকে যাচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট এখনো হয় নাই। আমি বলছি না ফ্যাসিস্ট হইতে হলে হাসিনা হইতে হবে। আর হাসিনা আমার মনে হয় না যে বিএনপি হতে পারবে। তার আগেই বিএনপির হয়তো হাসিনা হইতে হইলে যেটা করতে হবে সেটা হয়তো বিএনপি পারবে না, এটা আমার আত্মবিশ্বাস বলে। কিন্তু এই পথগুলো তো হাসিনার পথে যাওয়ার রাস্তা। আপনি যেটা করতে হবে, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সে তো একদম চোখ বুঝে সব সংস্কার মেনে নিলেও সে আনলিমিটেড তার ক্ষমতায় থাকার সুযোগ ছিল, অন্তত 5 বছর আরামে থাকতে পারত। এখন আপনি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, বিরোধী দল আপনার মূল জায়গাটা নিয়েই তো রাজপথ আন্দোলন করার একটা বড় সুযোগ করে দিয়েছেন। যেখানে তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, সেখানে কি করে তারেক রহমান সাহেবের সামনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে বলেন যে এসব আমরা শুধুমাত্র চেয়েছি নির্বাচনকে একটু তাড়াতাড়ি করার জন্য। এই যে নাটক সিনেমা, এগুলো আসলে জনগণ পছন্দ করে না। বিধায় আমার কাছে মনে হয়েছে পূর্বের সেই রাজনীতির দিকে আবার যাচ্ছি। এবং এই একই ভুল করার কারণে ওই বিএনপির সেই 2001 সাল থেকে 6 সালের নির্বাচনের মানে সেই সময়কার ইতিহাস আমার এখনো মনে আছে যে 1-11 হয়েছে, বিশেষ বিশেষ বিষয়গুলো হয়ে যায়, ভুলের কারণে হয়। এমনকি বিএনপির একটা ঐতিহাসিক সত্য আছে, যখন এই অন্তর্বর্তী এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা, এই ব্যবস্থাটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাত সহ সবাই বলেছিল যে এটা করেন, ওনারা করে নাই। ওনারা একটা নির্বাচন করেছে, 3 মাস থাকতে পারে নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়েই তাদেরকে আবার ঠকতে হয়েছে। তাহলে যেটা তুমি খাবাই বাপুরে সেটা ঘোলাইয়া তারপরে খাচ্ছ কেন? তার চেয়ে তুমি, আমি জানি বিএনপিকে বাধ্য করা হবে, তাকে সংস্কার মানতেই হবে, সে যেভাবেই মোড়ামুড়ি করুক। এই জেনজি এবং যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রী ভাই বোন এবং তরুণ সমাজ কখনোই ফ্যাসিবাদের সেই জায়গায় ফেরত যাবে না। ভাই আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। যেহেতু বললেন যে ভবিষ্যতে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, তো ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য এই মুহূর্তে দেশের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি জাতীয় ঐক্য প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি ফ্যাসিবাদের যতগুলো ন্যারেটিভ ছিল, ফ্যাসিবাদ তৈরির পরে যে কারণে আমরা ফ্যাসিবাদ দেখেছি, ওই কারণগুলোকে চিরদিনের জন্য বিলুপ্ত করতে হবে। মানে শেখ হাসিনা যেভাবে হয়েছে ফ্যাসিবাদ, মানে আপনি যদি এটাকে একটা রেপ্লিকা ধরেন তাহলে ধরে নিতে হবে শেখ হাসিনার ফেসটাই একটা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। এই শেখ হাসিনার ফেসটার মতো আপনি না হন, আমি না হই, জামাত না হোক, বিএনপি না হোক, কিংবা এনসিপি না হোক, কিংবা অন্য রাজনৈতিক দল না হোক, আমরা এমন একটা কিছু করতে হবে যেই কথাগুলো আওয়ামী লীগের আমলে আমরা জাতিকে বলে উদ্বুদ্ধ করতাম যে না দেশ এভাবে চলতে পারে না, সেটা এখনো বলতে হবে।
যদি সেটা বলতে পারে, বিএনপি সমালোচনা যদি সহ্য করতে পারে, রাজাকার ট্যাগ লাগিয়ে কাউকে জেলে না ঢুকাইতে পারে, বিএনপি গুপ্ত টুপ্ত বলে মানুষকে মানে বিভক্তি সৃষ্টি করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা সঠিক। আর যদি ওই পূর্বের কথার মতোই চলতে যায় তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অন্তর্নিহিত ক্ষমতার লোভ রয়েছে এবং সেটা করলে আসলে টিকতে পারবে। আপনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতেছেন 11 দলীয় জোটের প্রার্থী, কিন্তু আপনি জানেন যে সংসদে 70 অনুচ্ছেদ বহাল থাকার জন্য যেটা হয়েছে যে 2/3 বেশি আসন যেহেতু সরকারি দল অর্থাৎ বিএনপি, সুতরাং বিএনপির প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত। 100% তো আপনার প্রার্থী হওয়ার কারণ কি আসলে? গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি জয় বা পরাজয়ের কথা চিন্তা করেন না, আপনি গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এটা হলো 1 নম্বর। ওকে। 2 নম্বর হলো আমরা যদি 11 দলীয় জোট, এটা হলো সবচেয়ে বড় জোট বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে। বড় মানে সব 11 দল আর কারো কাছে নেই, মানে দলের সংখ্যায়, দলের সংখ্যায়, কিন্তু জনসমর্থনে তো না। জনসমর্থনও তাই, এটা তো আপনি জানেন। এই জোয়ানা বলেই দিয়েছিল যে আপনারাই সরকার গঠন করতেন, কিন্তু এটা একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমরা আপনাদেরকে I beg to differ। উনি কিন্তু আসলে এইটা পরে উনার অবস্থান ক্লিয়ার করছেন যে উনি এটা বলেন নাই, উনি মিন করেন নাই। এটা এখন বললে তো আর হবে না। আচ্ছা, এখন আপনি জয় পরাজয়ের কথা চিন্তা করেন না, সো আপনি গণতান্ত্রিক পদ্ধতিটা শক্তিশালী করার জন্য আপনাকে। কিন্তু এইটা কি আসলে ঠিক যে আপনি যখন জানেন যে এখানে যারা ভোটের সংখ্যা সেখানে আবার 70 কার্যকর, এবং আপনি জানেন যে বিএনপির যিনি চিফ হুইপ আছেন তিনি আবার সবাইকে বলেও দিচ্ছেন দেখেন 70 কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, আপনি যদি বিরোধী কাউকে, আমার মনে হয় আপনি দাঁড়িয়েছেন বলেই বলছে যে বিরোধী কাউকে যদি ভোট দেন তাহলে কিন্তু এখানে আবার 70 অ্যাপ্লিকেবল হবে, আপনার এটা থাকবে না। আমি আপনাকে বলছি প্রথমে জয় পরাজয়ের ব্যাপার না, এটা হলো 1 নম্বর হলো গণতান্ত্রিক পদ্ধতি থেকে সম্মান করে। কিন্তু উনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন, মানে যাকে হ্যাঁ, 1 নম্বর হলো আপনাকে বলতে হবে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান করি। ওকে, এটা সম্মান করার জন্য আমরা একটা প্রার্থী দেওয়া দরকার। 2 নম্বর হলো আজকে যদি আমরা প্রার্থী না দিতাম তখন আপনারাই সবাই বলতো প্রার্থী দিলেন না কেন, কিন্তু আমাদের কাজই তো এটা, দাঁড়ালেন না কেন, 11 দলের কোনো প্রার্থী নেই, 11 দলের কোনো প্রার্থী নেই। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে, এবং আমরা চাই বিএনপির এরকম একটা ভালো প্রার্থী দেখ যেটা 11 দলের থেকে ভালো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামতটা কি থাকবে, আপনারা কি বলতে চান বা কি বলবেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই ব্যক্ত করে জানাবেন। আপনারা কাকে দেখতে যাচ্ছেন? জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমেদ, এবং অন্যদিকে সরকার দলের পক্ষ থেকে বিএনপির তরফ থেকে রাষ্ট্রপতির প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারণা করা হচ্ছে যত সম্ভব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কারণ সরকার দলের সিদ্ধান্তের বাইরে তো আর সিদ্ধান্ত হয় না। সরকারি দল যা সিদ্ধান্ত নেয় সেটি হয়ে যায়, সেটি সংবিধান, সেটি সব কিছু। অনেকে ধারণা করছে রাষ্ট্রপতির চেয়ারে বসতে যাচ্ছে, ধারণা বলতে রীতিমতো মানুষ সুনিশ্চিত যে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা যাক রাষ্ট্রপতি নির্বাচনের পরে রাষ্ট্রপতি কে হন, কাকে রাষ্ট্রপতি চেয়ারে বসানো হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্টে অভিব্যক্তিটা ব্যক্ত করবেন, আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা জানাবেন। কথা বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকু বলতে চাই যে ব্যক্তি বসুক না কেন রাষ্ট্রপতি চেয়ারে, সেই ব্যক্তি দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করুক, সেজন্য কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে কাজ না করে, নিরপেক্ষ ভূমিকা যেন পালন করে, কারণ আগামী নির্বাচনটা সেই রাষ্ট্রপতির অধীনে হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন আপনারা কি মনে করছেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে, সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।